আজকে আমাদের বিশেষ একটা অতিথি বা আমাদের খুব কাছের আমার এই সম্পর্কে ভাষণা হচ্ছে। তো আমাদের আসলে হঠাৎ করে বিষয়টাকে কিছু ভিউয়ারদের জন্য জিনিসটাকে নিয়ে আসা হলো যে বাংলাদেশে বায়োফ্লক ফিশ ফার্মিং এর উপরে ভিত্তি করে যে চাষ প্রণালী চলতেছে, আমরা মৎস্যকুঠির রাজশাহী থেকে এটা একটা ম্যানেজমেন্ট সিস্টেম আপডেট করতেছে। এটা এর আগে আমি আমার বিভিন্ন সময় আমি এটা বলে আসছি। আমার এ পর্যন্ত বেশ কিছু ভিডিও ছাড়া হয়েছে। তো একই সঙ্গে আমাদের 2টা মাসে এখানে কালচার চলছে। আমরা বেশ কিছু কাজ সামনের দিকে আগায় নিয়ে আসছি এবং আমাদের বেশ কিছু কনসালটেন্সি আমরা দিচ্ছি এখানে। 1,30,000 লিটারের একটা আমাদের কাজ চলতেছে, এটা রাজশাহীতেই। আর একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে। একই সঙ্গে কেরানীগঞ্জে একটা প্রোগ্রাম চলতেছে 4 লক্ষ লিটারের। সিজার যে আসছে আমার এখানে আজকে, তার বিষয়টা আমি এখানে, সে কিসের জন্য আসছে, কেন আসছে এবং বায়োফ্লক ফিশ ফার্মিং এ তার যে সে একজন উদ্যোক্তা হিসেবে তার যে বর্তমান অবস্থা, সেখানে আমার কি করণীয়, তো এই বিষয়টা আসলে এখানে আমি দর্শকদের জন্যই একটা ভিডিও আকারে নিচ্ছি। তো সিজার, তুমি বলো যে আসলে তুমি এখানে কেন আসছো এবং মৎস্যকুঠিরে তোমার যে চাহিদাটা কি এবং বায়োফ্লক ফিশ ফার্মিং এ তুমি কেন এখানে মৎস্যকুঠির সাথে সংযোগ স্থাপন করতে যাচ্ছ? ধন্যবাদ। আসলে আমি বেশ কিছুদিন আগেই আমি নিজে কিছু একটু উদ্যোক্তা হিসেবে করার জন্য আমি চেষ্টা করছিলাম, এর মধ্যে আমি বায়োফ্লকটা সিলেকশন করি। তো আমি অনেক ভিডিও দেখেছি বায়োফ্লকের উপরে ইউটিউবে, কিন্তু আসলে ভিডিও দেখার মেন কনসেপ্টটা পাই নাই। তখন আমি চিন্তা করলাম যে একটা ট্রেনিং নেওয়ার প্রয়োজন। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটা রংপুরে আমি একটা ট্রেনিং নিয়েছিলাম, একটা 2 দিনের। তো ট্রেনিং নেওয়ার পরে ওখান থেকে একটা মোটামুটি একটা প্রাথমিক একটা কনসেপ্ট নিয়ে আমি এসে আমি তারপরে একটা টাঙ্গি করি, যেটা আমার প্রায় 20,000 লিটার ক্যাপাসিটি। টাঙ্গিটা করার পরে আমি বিভিন্ন সময় শীতের কারণে আমি তখন মাছটা চাষ করি নাই। দেন আমি কিছুদিন আগে আমি ফাইনালি আমি চিন্তা করলাম আমি মাছটা চাষ শুরু করবো। তো আমি গত 8 তারিখে আমি চিন্তা করলাম, তো আমার মাসের মানে এপ্রিল 8 তারিখে চিন্তা করলাম যে আমি এই মাছটা চাষ করবো এই অবস্থার মধ্যে। সেক্ষেত্রে আমার এই মাসের 18 তারিখে আমার শিং মাছ আমি নিই। আমার কালচার ট্যাঙ্কের জন্য প্রায় 17,000 পিস। 17,000 পিস নেওয়ার পরে আমি নিয়ে যখন আমি কালচার ট্যাঙ্কে দিই, ট্যাঙ্কিতে দেওয়ার পরে 2 দিন পরে আমার যেভাবে হোক আমার মাছগুলো সব মারা যায়। মাছগুলো মারা যাওয়ার জন্য আমি আসলে এক্স্যাক্টলি যে কি কারণে মাছগুলো মারা যায় এটা আমি আইডেন্টিফাই করতে পারি না। তখন আমি একটু হতাশা হয়ে গেছিলাম যে আমি যেহেতু চিন্তা করেছি এটা আমি একটা কমার্শিয়ালভাবে আমি একটা বায়োফ্লক করবো। তো বায়োফ্লক আমি যত সহজ মনে করে এসেছিলাম হয়তো যে ট্রেনিং থেকে, আসলে ব্যাপারটা থেকে এরকম না। কারণ আমি যেগুলো শিখে এসেছি সেগুলো একটা গতানুগতিক নিয়ম, যে এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়। কিন্তু কেন হয়েছে এবং এখান থেকে বের হওয়ার উপায়টা কি বা এটা না আসলে কেন হলো সেটা আমি জানি না। তখন আমি যেহেতু এর আগেও আপনাদের সাথে আমি কথা বলেছি, আপনার সাথেও কথা বলেছি, তো সেক্ষেত্রে আমি মনে করলাম যে এটার মেন কনসেপ্টটা আমি হয়তো আপনার কাছ থেকে পাবো, মৎস্যকুটির কাছ থেকে পাবো। সেই জন্য আমি আজকে মৎস্যকুটিরে এসেছি। আমি সব কিছু আপনাদেরকে আমি জানালাম যে আমার কি সমস্যা হয়েছে। এই তো এখন আপনি ওখানে যেটা করেছিলেন সেটা হচ্ছে যে অ্যারিয়েশনের ব্যাপারে যে অ্যারিয়েটরটা কোনটা ছিল, কত ক্যাপাসিটি? আমার ক্যাপাসিটি ছিল 004 এর আমার 2টো এয়ারশিপ, আর ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 20,000 লিটার। আচ্ছা, আর মাছ যখন মারা যায় তখন ওখানে ট্যান ভ্যালু কত ছিল? অ্যামোনিয়া আমার ছিল, যখন আমি প্রথমে মাছটা ছাড়ি তখন আমার ছিল 0.5, বাট একদিন পরে ওটা আমার 2 হয়ে যায়। তুই যখন হয়ে যায় তখন আমি যেখানে ট্রেনিং করে এসেছিলাম ওনাকে আমি ফোন দিয়ে জানলাম যে আমি অ্যামোনিয়া কীভাবে দূর করবো। উনি আমাকে যে সাজেশনটা দিলে যে আপনি কিছু পানি ড্রেন আপ করে দেন। আমি পানি কিছু ড্রেন আপও করেছিলাম, তারপরে আমি আবার ফ্রেশ পানি দিই, তারপরে আমার অ্যামোনিয়া কন্ট্রোল হয় নাই। তারপরে রাত্রে যখন আমি ওটাকে টেক কেয়ার করলাম, বাট সকালবেলাতে যখন আমি খাবার দিতে গেলাম ওদেরকে, তখন খাবার দেওয়ার সময় বুঝতে পারলাম যে আমার মাছ সেইভাবে নাই। কারণ খাবার দিলে আমার খুব অল্প সংখ্যক মাছ খাবার খেতে এসছে, তাহলে বাকি মাছগুলো গেল কোথায় আমার সাথে।
তখন আমার হয়তো মাথায় আসলো যে হয়তো আমার মাছগুলো ওইভাবে আর নেই। আচ্ছা তো পরক্ষণে আমি যখন পানি সব ড্রেন আপ করা শুরু করলাম, দেখলাম যে হ্যাঁ আসলে আমার মাছগুলো সব মরে নিচে পড়ে আছে। আচ্ছা কিন্তু আসলে মাছগুলো কেন মরলো এটা আমি এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারি ক্লিয়ার না। তো যেহেতু জিওটা মেজার করা হয় না ওখানে, না। আর ওই সময় কি মাছগুলো ভাসছিল উপরের দিকে? কিছু মাছ স্টেন্স ছিল, যারা ক্লান্ত বলতেছিল, যারা মাছ পাঠাইছে যে আপনার ক্লান্তর জন্য কিছু মাছ ভাসবে, কিন্তু এটা প্রতিনিয়ত বাড়তে থাকে মাছ। আমি তুলতে থাকি ফেলে দিই, তুলতে থাকি ফেলে দিই, কিন্তু সেটা কমে না, আচ্ছা উঠতে থাকে। তো ঠিক আছে, আপনার যে এখানে মৎস্য কুঠিরের যে বিষয়টা সেটা হচ্ছে যে বাফলা ফিশ ফার্মিং এ আমাদের কনসেপ্টটা হচ্ছে জিরো ওয়াটার ওয়েস্টেজ, অর্থাৎ আমরা পানি ড্রেন আপ পানি ড্রেন আপ করবো না। আর একটা বিষয় হচ্ছে যে পানি যদি আমি ড্রেন করি সেক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে দিস ইজ মাই ফেলারিটি, এবং এই ফেলারিটির মধ্যে আমার জানতে হবে যে আমি কেন ড্রেন করলাম। যদি আমরা এটাকে না জানার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের কোনো লার্নিং হবে না। সো আমাদের এখানে যে প্রচলিত আছে যে ড্রেন করতেই হবে, ড্রেন করতেই হবে, এটা প্রায় আমি শুনি। এটা ইভেন খুব বড় মাপের যারা আছে উদ্যোক্তা, তারাও এই কথাটা বলে থাকে। তো আমাদের এখানে কিন্তু মৎস্যকুঠির প্রায় 5 মাস 10 দিন হলো ট্যাংরা মাছ চাষ করতেছি আমরা। আমরা কিন্তু একবারও ড্রেন করি নাই, কোনো প্রবলেমের কারণে আমরা ড্রেন করি নাই। তো এখন আপনি আমাদের কাছে আসছেন যে আপনি আবারও নতুন উদ্যোগে কাজটা করতে চাচ্ছেন। তো এটা এর আগে আমার সঙ্গে আলোচনা হয়েছিল, সিজার যেটা বলছে সেটা হচ্ছে যে আলোচনা হয়েছে, এবং আমি প্রতিটা ট্রেনারকে মূল্যায়ন করি সেটা বলেছিলাম জি, যে বাফলা ফিশ ফার্মিং এ হয়তো আমাদের ব্যারিয়ার আসবে, কিন্তু যারা উদ্যোগ নিচ্ছে ট্রেনার যারা, আমি তাদেরকে প্রথমেই আমি রেসপেক্ট করে আমি বলছি যে তার পরামর্শ অনুযায়ী কাজ করার জন্য, এবং ইফ দেয়ার আর এনি অবস্ট্যাকলস বা ফেলিওরিটি মৎস্যকুঠির অবশ্যই পাশে থাকবে। তো ওয়েলকাম যে মৎস্যকুঠিরে আসা হয়েছে। তবে আমরা দুঃখ প্রকাশ করছি এই কারণে যে 17,000 মাছ, এটা অনেক বড় একটা, অনেকগুলো প্রাণ। এটা একজন খামারি বলতে পারবে যে তার কষ্টটা কোথায়। কারণ আমার যখন ট্যাংরা মাছ আসে, আমি এখন এটাকে ট্যাংরাই বলতেছি, আমরা আজকে এটার ওজন নিয়েছি এবং মাছ আমরা মেজার করছি, প্রত্যেকটা মাছই হচ্ছে হলুদ এবং কালচে ভাব আছে, সবুজের মতো চকচকে একটা ভাব আছে, যেটা গুলশার নাই, গুলশার সাদা টাইপের হয়। আমরা আজকে এখানে নিশ্চিত হয়েছি যে এটা আমাদের দেশি ট্যাংরা। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে খামারিকে যদি আমরা সঠিক পোনা সরবরাহ না করি বা খামারিরা যদি সঠিক পোনা না পায়, এটা হইতেছে আমাদের মৎস্যকুটিরের অ্যাসেসমেন্টের একটা পার্ট, যে কখনোই কোনো ফার্মার বা খামারি গেইন করতে পারবে না। যার কারণে আমরা কিছু খামারির সাথেও পোনা উৎপাদনকারীর সঙ্গেও নিজেদের একটা এখানে সম্পর্ক বিল্ড আপ করতেছি, অনেস্টলি আমরা কাজ করার জন্য। একই সঙ্গে আরো কিছু বিষয় আছে, যেমন কিছু ফিড মিল প্রোডাকশন করতেছে, ইম্পোর্ট করতেছে, এই ধরনের কিছু, অর্থাৎ টোটাল ম্যানেজমেন্ট। মৎস্যকুঠিরের কাজ হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট, ফুড প্রোটিন প্রডিউস করা। আমরা জিরো ওয়াটার ওয়েস্টেজে এখানে 5 মাস কালচার করতে পারছি। এর মানে এটা আমরা এখান থেকে হিসাব করবো যে আমাদের এফসিআর কত এবং আমাদের মর্টালিটি কত, আমাদের এভরি গ্রোথ ফ্যাক্টর কত, ফিড ভ্যালু কেমন আসতেছে। তো এর মানে এটা না যে আমরা এক্সপার্ট, আমরা লার্নিং স্টেজে আছি। তো আমাদের এখানে বেশ কিছু কনসেপ্ট আছে, যে কনসেপ্টগুলো আসলে অন্যদের সঙ্গে ম্যাচ করবে না। যেমন আমি এসে আপনার সাথে কথা বলবো, জানতে পারলাম যে এখানে আপনার কোনো এপস ইউজ করেন না। একটা ব্যতিক্রম। হ্যাঁ, কারণ আমি ট্রেনিং করে বা যত ইউটিউব দেখতেছি তারা সবাই বলতেছে আমরা এপস ইউজ করি, এটা করা লাগবে। কারণ যদি আমি অ্যামোনিয়া কন্ট্রোল করি সেটা এপস ইউজ করি, কিন্তু আপনি এপসিও ছাড়া অ্যামোনিয়া কন্ট্রোল করছেন, এটা কিভাবে সম্ভব? অ্যাকচুয়ালি কনসেপ্ট অফ এফসিও ফার্মেন্টেড অর্গানিক কার্বন। তো ফার্মেন্টেড অর্গানিক কার্বন, অ্যাকচুয়ালি কার্বনটাকে ফার্মেন্টেড করা হচ্ছে নাকি এটা আসলে ফার্মেন্টেড অর্গানিক কার্বন মানে কার্বনকে সক্রিয় করে তোলা হচ্ছে না প্রোবায়োটিকটাকে সক্রিয় করে তোলা হচ্ছে? দিস ইজ দ্য ফ্যাক্টর। তো আমরা চাচ্ছি যে প্রোবায়োটিকটাকে সক্রিয় করে তোলার জন্য, তাই না? এখানে মূল কনসেপ্টটা হচ্ছে যে, আর এটা আমার কনসেপ্ট না, আমি কনসেপ্টের ইরোরটা বলতেছি, এটা ভুল না, এটা ভ্রান্তি। তো আমাদের কথা হচ্ছে যে
হেটারোট্রপিক ব্যাকটেরিয়া আমার ট্যাঙ্কের মধ্যে কন্টিনিউয়াস মুডে এভরি 20-30 মিনিট ডাবল হচ্ছে। যদি সেটা হয়ে থাকে তাহলে পরে আমি এক্সিও কেন দিব, প্রোবায়োটিকটা কেন দিব? প্রথম থেকে আমিও এটা নিয়েছি, আমি এটা করেছি। দিস ইজ দ্য এক্সট্রা ম্যানেজমেন্ট হ্যাজেল, যে আমার একটা ওখানে স্টোন দাও, এটা করো, সেটা করো, এটা একটা আছেই। এর পাশাপাশি ওখানে আমি প্রোবায়োটিকের আমি এফসিও দেওয়ার কারণই হচ্ছে যে ট্যাঙ্কে যখন আমার ব্যাকটেরিয়ার গ্রোথ ফ্যাক্টরটা ঠিক হচ্ছে না, অর্থাৎ অ্যামোনিয়া কন্ট্রোল হচ্ছে না, তখন আমি এক্সট্রা ব্যাকটেরিয়া অ্যাড করবো ওখানে। অর্থাৎ সাফিসিয়েন্ট ব্যাকটেরিয়া আমার ওখানে নাই। তো এই ব্যাকটেরিয়াটা যদি আমার 20 দিন পরে যদি কমে যায়, তাহলে কেন কমবে? সেদিকে নজর না দিয়ে আমরা প্রোবায়োটিকটা দিচ্ছি, এফসিওটা দিচ্ছি কেন? তো আমি এখান থেকে দেখছি যে আসলে আমাদের এটা হচ্ছে আমরা ইগনোরেন্সি, আমরা জানি না। তাই আমরা যদি একটু ট্যাঙ্কের দিকে যত্নবান হই, খেয়াল করি, তাহলে পরে এটাকেই আমাদের কন্টিনিউয়াস মুডে জেনারেট করা সম্ভব। 5 মাসে আমরা কিন্তু প্রথম 2 মাসে আমরা করেছি এফসিও নিয়েছি, এবং এফসিও কিন্তু 3 মাসে আমরা ইউজ করি না। আমি এটাকে বলতেছি এখন ফ্লক মেইনটেনেন্স প্যাক। যদি করা যায় তাহলে সেটা এইভাবে করা যেতে পারে। সেক্ষেত্রে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। প্রিবায়োটিকটা কি আর প্রোবায়োটিকটা কি? যেমন আমি এই কথাটা বারবার বলি, যেমন আমাদের বায়োফ্লক ফিশ ফার্মিং এ একটা জিনিস জানতে হবে, ফুড সেফটি জানতে হবে। তারপর হইতেছে আমাদের জানতে হবে হইতেছে যে ক্রস কন্টামিনেশনের বিষয়ে জানতে হবে, যে ভাইরাল ইনফেকশনটা কিভাবে হচ্ছে, ব্যাকটেরিয়াল ইনফেকশনটা কিভাবে হচ্ছে। আমার বায়োফ্লক ফিশ ফার্মিং এ কোনো ধরনের ডিজিজ আসতে পারে না, কখনোই আসবে না। যদি আসে সেটা আমার কারণে আসবে, মাছের কারণে আসবে না। তাহলে সেটা কি, সেটা আমি জানি না। আজকে যে কোভিড-19 নিয়ে সবাই বলতেছে যে ট্রান্সমিশন করতেছে, ড্রপলেটের মাধ্যমে করতেছে, তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু ওয়েল নোন না। ওয়ার্ল্ডে 80% মানুষ সুস্থ হয়ে যাচ্ছে স্বাভাবিক খাবারের জন্য, ভিটামিন সি নিচ্ছে প্লাস আদার্স নিচ্ছে। আমি অলরেডি একটা 1.5 মাসের একটা কালচার করছি, আমি প্র্যাকটিস করছি, করার পর ভিডিও আমার এখানে একটা ইউটিউবে দেওয়া হয়েছে। তো আসলে বিষয়গুলো অনেক লেন্থি প্রসেস। হ্যাঁ, তো আমার এখানে যেটা করতেছি সেটা হচ্ছে যে টিডিএস স্যালাইনিটির মধ্যে কনফ্লিক্ট নিয়ে কাজ করতেছে। আমার এখানে এই ধরনের কোনো কনফ্লিক্ট নাই। আমার এখানে এফসিও নিয়ে কাজ করছি না। আমরা ফ্লক দেখি, আমরা ফ্লক চিনি। যদি আমরা ফ্লকের ডেথ ফ্যাক্টর বুঝি, ফ্লকের আমরা সাসপেন্ডেড মুড বুঝি, তাহলে পরে সেটা আমরা সপ্তাহে একবার যদি আমরা মনিটরিং করি, তাহলে পরে আমরা বুঝতে পারি যে আমার ফ্লকটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি মুড়তে যাচ্ছে না সামনে বেড়ে যেতে যাচ্ছে। আমার 30 ml লাগবে না 50 ml লাগবে না 6 ml লাগবে পার লিটারে, সেটা কিন্তু আমার মাছের উপরে নির্ভর করবে। যদি আমি এখানে তেলাপিয়া চাষ করি, সেই ক্ষেত্রে আমি ফ্লক তেলাপিয়া খেয়ে নেবে, তাহলে আমার ফ্লক কমে গেল। কিন্তু তখন আমি কি করে ফ্লক জেনারেট করব? আমার এখানে মূল বিষয় হচ্ছে যে ফ্লকটা আমি কেন করি। ফ্লকটা এই জন্যই করা হয় বায়োফ্লক ফিশ ফার্মিং এ, যেন এখানে অ্যামোনিয়াটা 0 টলারেন্স থাকে। এবং অ্যামোনিয়ার পার্ট অনেকগুলো আছে। একটা হচ্ছে আমার আয়োনাইজড অ্যামোনিয়া, আর একটা হচ্ছে গ্যাসাস অ্যামোনিয়া। তো এগুলো অনেক বড় একটা বিষয়। তো আমি এখানে জানতে চাইবো যে তোমার মৎস্যকুটিরের কাছ থেকে তুমি বেসিক্যালি কোন বিষয়টাকে এখানে করতে যাচ্ছ। আমরা এখানে যেটা প্রোগ্রাম করতেছি সেটা হচ্ছে যে এক্সপোর্ট একটা ম্যানেজমেন্ট সিস্টেম, প্রত্যেকে একটা লিডারশিপ নিয়ে কাজ করবে। এখানে তুমি তোমার প্রোগ্রাম নিয়ে তুমি কাজ করবে, লিডারশিপ নিয়ে কাজ করতে হবে। আমরা লিডারশিপকে পছন্দ করি, এবং লিডারশিপ মানে হচ্ছে এটা যে তুমি তোমার কালচারে তুমি লিডার। তুমি এখান থেকে, যেহেতু তুমি একটা জায়গায় ফেল করছো এবং সে তোমাকে দিতে পারে নাই, তো মৎস্যকুটির যতটুকু জানে মৎস্যকুটি ততটুকু এখান থেকে সার্ভ করবে, সমস্যা নাই। বাট তোমার এক্সপেকটেশনটা এখানে মেইন, যে তুমি আমাদের কাছ থেকে কি নিতে যাচ্ছ। আমি চাচ্ছি যে এখন বায়োফ্লকের তো মেন কনসেপ্টটাই কি, যে আসলে বায়োফ্লক করতে হলে আমাকে সবার আগে যে জিনিসটা আমার মধ্যে থাকাই লাগবে, এটা ছাড়া বায়োফ্লক করা যাবে না, এটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা, সংক্ষেপে যে আমি এটা তোমার জানাই লাগবে, এটা ছাড়া তুমি বায়োফ্লক করতে পারবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। বায়োফ্লকটা কি, আসলে বায়োফ্লকটা কেন, আর এটা আমাদেরকে কিভাবে অ্যাচিভ করতে হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি বায়োফ্লক যেটা, সেটা হচ্ছে বায়ো
দ্যাট মিনস লাইফ, আর ফ্লক হচ্ছে যে লাইফ সেলগুলো আছে ব্যাকটেরিয়াল, এখানে আমরা বলতেছি প্রোবায়োটিক। প্রোবায়োটিক ইউজ করা হয়। তো প্রোবায়োটিকটা আসলে কি? প্রোবায়োটিকটা হচ্ছে এক ধরনের গুড ব্যাকটেরিয়া, নট প্যাথোজেনিক, হেল্পফুল ফর হিউম্যান, হেল্পফুল ফর এভরি লিভিং বিংস। এটা উদ্ভিদও হতে পারে, প্রাণীও হতে পারে, যে কারোর ক্ষেত্রেই হতে পারে, যে যেটাই তার জন্য উপকারী সেটাই হচ্ছে প্রোবায়োটিক। তাহলে প্রোবায়োটিক একটা ব্যাকটেরিয়া, তাহলে একটা ব্যাকটেরিয়া মানে প্রাণী কোষ, এককোষী একটা প্রাণী, ধরে নিচ্ছি প্রাণী। তো এই ধরনের এক কোষের তো আমরা খালি চোখে দেখতে পাই না, তাহলে পরে এর একটা কলোনি আকারে থাকে। একটা কলোনিকেও আমরা খালি চোখে দেখতে পাই না, এরকম লক্ষ লক্ষ কলোনি ক্ল্যাম্পিং আকারে থাকে। অর্থাৎ প্রোবায়োটিক, যেমন আমরা এখানে হেটারোট্রপিক দিয়ে কাজ করি, হেটারোট্রপিক ব্যাকটেরিয়া দিয়ে আমরা কাজ করি, নাইট্রোফ্যাং ব্যাকটেরিয়া ইউজ করি, কিন্তু নাইট্রোফ্যাং ব্যাকটেরিয়া ফ্লক তৈরি করে না, করে হচ্ছে হেটারোট্রপিক ব্যাকটেরিয়া। তো বায়োফ্লক, তাই না? তাহলে জীবন্ত এককোষী প্রাণীর ব্যাকটেরিয়ার যাকে প্রোবায়োটিক বলা হচ্ছে, সেই প্রোবায়োটিকের অদৃশ্য থেকে, ট্রেস থেকে, নেকেড আই থেকে, আমরা চক্ষু থেকে দেখতে পাবো না, ঠিক সেই অবস্থা থেকে ধীরে ধীরে তার গ্রোথ ফ্যাক্টরটা এমন একটা অবস্থানে এসে দাঁড়াবে, ক্ল্যাম্পিং করতে করতে তার এত বড় হবে যে আমরা খালি চোখে তাকে দেখতে পাবো, এবং সেটা পানিতে সাসপেন্ডেড মুডে থাকবে। এরপরে আরো বড় হয়ে সেটা স্যাটলিং হয়ে যাবে। তো এই যে আমাদের বাড়তেছে, তো এই ব্যাকটেরিয়ার গ্রোথটা কেন বাড়বে? আমরা এখানে বায়োফ্লকটাকে কেন নিয়ে আসবো? নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে দুইটা জিনিসের কালচার করছি, এক হচ্ছে মাছ আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া এবং মাছ। এখানে আমাকে জানতে হবে যে আমার এই ব্যাকটেরিয়াটা চাষটা এখানে করছি, মাছের কথা আমার ভুলে যেতে হবে। আমরা মাছ চাষ করছি না, না, ব্যাকটেরিয়া চাষ করছি। ব্যাকটেরিয়া চাষ করছি। আচ্ছা, আমার মাছের লাইফ সাইকেলে দেখা গেছে যে আমার একটা মাছ খাচ্ছে, খাওয়ার পরে কি হচ্ছে, সে অতিরিক্ত খাবারগুলোকে নিচে স্যাটলিং হচ্ছে বা পচে যাচ্ছে। একই সঙ্গে মাছ তার রেসপিরেশনাল ভ্যালু থেকে অ্যামোনিয়া ছাড়তেছে, তার ইউরিনারিজ থেকেই করতেছে এবং পটি ছাড়তেছে। তো এগুলো সবগুলোর মধ্যে কিন্তু কার্বন এবং নাইট্রোজেন আছে। নাইট্রোজেন আছে এখানে, কিছু কার্বন থাকবে যেটা ওয়েস্টেজ থেকে আসবে এবং কিছু অ্যামোনিয়া আসবে। অ্যামোনিয়ার দুইটা পার্ট আছে, টোটাল ট্যান বলতে হচ্ছে এটাকে। তো এই ট্যান যদি পানিতে, অর্থাৎ অ্যামোনিয়া যদি পানিতে বাড়তে থাকে, তাহলে পরে এটা মাছের জন্য ক্ষতিকর। এটা অবশ্যই তোমার জানা আছে, যে তুমি অলরেডি ট্রেনিং নিয়ে আসছো, তুমি এগুলো সবগুলো জানো। তো মাছের যে অ্যামোনিয়াটা এখানে পানিতে আসতেছে 1 ppm 2 ppm 3 ppm, তোমার মাছ যখন মারা যায় তখন 2 ppm, তার আগে 0.5 ছিল। তাহলে বাড়লো কিভাবে? মাছ থেকে আসছে। এখন এখানে সেকেন্ডারি যেটা স্টেজ আসছে সেটা হচ্ছে যে আমরা প্রোবায়োটিক, দ্যাট ইজ দ্য ফ্লক। অ্যাট দ্য এন্ড এটাকে ফ্লক হিসেবে আমরা প্রডিউস করতেছি। ফ্লক জেনারেটের জন্য 3টা প্রিবায়োটিক লাগে। প্রোবায়োটিকের প্রিবায়োটিক আছে, এক হচ্ছে কার্বন, অর্গানিক কার্বন, দুই হচ্ছে নাইট্রোজেন, আর একটা হচ্ছে অক্সিজেন। আমরা অক্সিজেন অ্যারেটরে দিচ্ছি, অ্যামোনিয়া বা নাইট্রোজেন পাচ্ছি মাছের বর্জ্য থেকে। আমরা অর্গানিক কার্বনটাকে আমরা প্রোভাইড করছি। তাহলে পরে এখানে কালচার হচ্ছে দুইটা, কিসের জন্য? পানির অ্যামোনিয়া এবং অন্যান্য অপদ্রব্যগুলোকে দূর করার জন্য এখানে আমার ইউজ করা হচ্ছে প্রোবায়োটিক। ফ্লক, যা ফ্লক আকারে পানিতে ভাসমান অবস্থায় থাকতেছে বা স্যাটলিং হচ্ছে। তাহলে পরে বায়োফ্লক ফিশ ফার্মিং হচ্ছে একটা ইন্টেন্সিভ কালচার। আমি এখন খুব সংক্ষেপে কথাটা বলি যে বায়োফ্লক ফিশ ফার্মিং হচ্ছে প্রোবায়োটিক বেস এবং ব্যাকটেরিয়া বেস একটা মাছের ইন্টেন্সিভ ফিশ ফার্মিং কালচার, যা খুব অল্প পরিসরে অল্প জায়গায় অধিক ঘনত্বে মাছ চাষ করার একটা ব্যবস্থাপত্র, একটা ম্যানেজমেন্ট সিস্টেম। এবং এটা টোটালি একটা হাইজেনিক এবং অর্গানিক ফিড, যেখানে কোনো ধরনের প্যাথোজেনিক এনভায়রনমেন্ট নাই। তো অ্যান্টিবায়োটিক যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের ব্যাকটেরিয়াগুলো মারা যাবে, যার কারণে ফিশ ফার্মিংটা আমাদের এতটাই সেফ যে আমরা যদি প্রোবায়োটিক এখানে একই সঙ্গে ফ্লক কালচার মাথায় রেখে জিরো ওয়াটার ওয়েস্টেজে আমার একটা পূর্ণ সাইকেল যদি আমি কমপ্লিট করতে পারি, দেন আমি একজন
একটা সাইকেলের জন্য শিক্ষার প্রথম ধাপ পাড়ি দিলাম। আমি দক্ষ হইনি তখনও। বায়োফ্লক ফিশ ফার্মিং এ কারণেই মৎস্যকুঠি মনে করে যে এখানে পানির ফিজিওকেমিক্যাল ক্যারেক্টারগুলোকে বুঝে ব্যাকটেরিয়াকে, প্রোবায়োটিককে ফ্লপ জেনারেশনের মাধ্যমে মাছের উপযুক্ত পরিবেশ তৈরি করার ব্যবস্থাপত্র। এটা হচ্ছে বায়োফ্লক ফিশ ফার্মিং। সবচেয়ে একটা মজার ব্যাপার হলো গতকালকে আমি যখন আপনার টাঙ্গিতে দেখলাম যে কিছু মাছ আপনার হচ্ছে রোগাক্রান্ত, যেগুলোকে আপনি আলাদা করেছেন, এবং সেটা দেখলাম যে আপনি কোনো রকম অ্যান্টিবায়োটিক ছাড়া সেই মাছগুলোকে আপনি সুস্থ করেছেন। এটা প্রথম। আর আমরা যেটা জানি যে কোনো মাছ যদি ইফেক্টেড হয় তাহলে দেখা যাচ্ছে অন্য অন্য মাছগুলো আস্তে আস্তে ইফেক্টেড হয়, কিন্তু আপনি বলছেন না ও মাছগুলো ইফেক্টেড হবে না, হয়নি বা হয় না, যেটা আমি নিজে সচক্ষে দেখেছি। আচ্ছা, আপনি এটা আলাদা একটা হসপিটাল টাঙ্কিতে আপনি সেগুলো রেখেছেন এবং ওগুলো আছে, এখন পর্যন্ত এখনো আছে। এখন আছে, আমি এখনো দেখলাম, আজকে দেখলাম। আসলে ব্যাপারটা এরকম দেখতেছি আমি যে আসলে বায়োফ্লকের যে গতানুগতিক ভাবে যারা করে আসতেছে, আর আপনার এই মৎস্য কুঠিরের এর সম্পূর্ণ কনসেপ্টটা আলাদা, যেটা আপনার লজিক্যালি একটা কারণ আছে হ্যাঁ। বা এটা আমি কিছুক্ষণ আগে বললাম যে বায়োফ্লক ফিশ ফার্মিং এ কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ নাই। না। আচ্ছা, তো এখানে আমি একটা কথা বলি যে ট্র্যাডিশনাল মেডিসিন যেটা হচ্ছে হুও কিন্তু এটা সাপোর্ট দিয়েছে যে, এবং প্রত্যেকটা দেশে হু তার একটা কথা বলেছে যে তার দেশীয় এনভায়রনমেন্টে তাকে এটাকে প্র্যাকটিস করতে হবে, এবং প্রত্যেকটা দেশের কালচারের সঙ্গে সেই দেশের ওয়েদার এবং হিউম্যান ক্যারেক্টার এবং যে আরো সায়েন্টিফিক কিছু বিষয় আছে সেগুলো সহকারে তারা বলছে যে তোমরা এখানে প্র্যাকটিস করো এটা নিয়ে। তার দীর্ঘ 9 বছর এটা নিয়ে কাজ করছে, এবং এটা তো আমি সেই কাজটাই এখানে করি। এবং আমি যখন দেখছি যে মাছের পচন ধরেছে তাকে সেপারেট করেছি, তো এই যে সেপারেট করার পরে আমি অসুস্থ মাছের সঙ্গে সুস্থ মাছ দিয়েছি, তারপর এখানে দেওয়া হচ্ছে। তো আমার মনে হয় যে এটা আমরা নিউট্রিশন ভ্যালুটাকে এখানে অনেক বোঝা উচিত আছে, যেটা আমি এর আগের ভিডিওতে বলছি আমাদের মৎস্যকুঠি রান্নার ভিডিওতে, নিউট্রিশন ভ্যালু সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। আমার ক্ষেত্রে বুঝতে হবে কোভিড-19 আমি আবারও বলতে চাই যে কোভিড-19 কোনো জটিল কিছু না, ভয়ঙ্কর কিছু না। আমরা এটাকে ভয় বানায় আমাদের মধ্যে পালতেছি। প্রত্যেকটা মানুষকে কোভিডের আওতায় আসতে হবে, 19 আওতায় আসতে হবে। আমরা যদি অক্টোবরের মধ্যে এটাকে ক্লিয়ার করতে না পারি, আমাদের জন্য খুব ভয়ঙ্কর কিছু একটা করতেছে। তো এখানে আমরা দেখেছি যে মাছের মধ্যে কোনো ধরনের ক্রস কন্টামিনেশন হয় নাই। যেগুলো পচন ধরেছিল সেগুলোই আমার প্রোবায়োটিকই তাকে আরো বেশি অ্যাটাক করছে এবং সেগুলোকে মেরে ফেলছে। এটা অনেক বড় একটা বিষয়, যেটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো আমি যেটা মনে করি যে এখানে কোনো ধরনের ক্রস কন্টামিনেশন যদি না হয়, আমরা যদি ইগনোরেন্স না হয়, ইগনোরেন্ট না হই, আমরা যদি বুঝি কি, তাহলে আমরা একই সঙ্গে দুটো বেনিফিট পাবো। এক হচ্ছে বাহিরের কোনো পরিবেশে এই কোভিড-19 থেকে আমরা সেভ হবো, একই সঙ্গে বায়োফ্লক ফিশ ফার্মিংয়েও আমরা খুব ভালো ধরনের পারফরমেন্স করতে পারবো। এটা সময়ের ব্যাপার, এটা জানতে হবে। তো আমার মনে হয় যে আমরা মৎস্যকুঠি যেটা করব সেটা হচ্ছে আমাদের আগে থেকে আলোচনা হলেও আজকে বিষয়টা আমরা খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করবো, এবং আমি ট্যাঙ্কের যে পরিবেশ দেখে আসছি তোমার এটা, সেটা আরো সব মিলায়ে আমাদের যে কথাবার্তা সেটা হচ্ছে আমরা LP100 এর সাপোর্ট দিতে যাচ্ছি। আমি যেটা বলি যে জিওটা আমাদের এখানে খুব ভাইটাল একটা রোল প্লে করবে, এবং আমাদের প্রায় 70 to 80% আমাদের রিকভারি চলে আসবে। হ্যাঁ, জিওটা। একই সঙ্গে আমরা ওখানে একটা মাছ সিলেকশন করবো, প্রোবায়োটিক এবং ওয়াটার কালচারের দিকে যাব। মৎস্যকুঠির এই ব্যাপারে পূর্ণ সহযোগিতা করবে, এবং লিডারশিপ বিল্ডিং এর ক্ষেত্রেও শুধুমাত্র মাছ চাষের ক্ষেত্রে না, বাংলাদেশের আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একটা ম্যানেজমেন্ট সিস্টেম যেটা টোটালটাই অর্গানিক ফিড হবে, এবং আমরা এখান থেকে আরো কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি, সেগুলোকেও আমরা সময়ের সাথে সাথে আপডেট করব। এবং এক্সপোর্ট করার জন্য আমাদের সঙ্গে আমাদের খাদ্য কোম্পানি যেটা আছে টংওয়ে আছে, টংওয়ে আমাদেরকে খুব বড় ধরনের সাপোর্ট দিচ্ছে। আর একই সঙ্গে আমাদের মোলাসিসের জন্য যোগাযোগ চলতেছে, আমি কোম্পানির নাম বলবো না এখন। এরাও ফুড সেফটি নিয়ে কাজ করে। বাংলাদেশের 2টা কোম্পানি আছে, সুগার ইন্ডাস্ট্রিজ আছে, আমি অলরেডি তাদের সাথে কথা বলেছি। তো এটার জন্য অ্যাজ এ হ্যাসাপ ম্যানেজমেন্ট বা ফুড সেফটি নিয়ে আমি কাজ করেছি, আমার 11 বছরের অভিজ্ঞতা আছে। সেখান থেকে এই ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আমি দাঁড় করাতে চাচ্ছি, ডকুমেন্ট থেকে সবকিছু। তো
সেক্ষেত্রে তোমার জন্য এটা যেমন পজিটিভ, আমরাও মনে করি যে পজিটিভ, এবং সামনে আমাদের জন্য যে প্রোটিনের ক্রাইসিস আসতে যাচ্ছে, দুর্ভিক্ষ যেটাকে নিয়ে চিন্তা করা হচ্ছে সরকারি, ঠিক এই মুহূর্তে আমাদের জন্য এটা খুবই পজিটিভ একটা দিক যে আমরা একসঙ্গে কাজ করব। আমরা আলাদা কেউ না, আবার আমরা একও না। আমি চাই না যে কেউ একা পড়ে যায়, বায়োফ্লক ফিশ ফার্মিং যেন হোঁচট খেয়ে না পড়ে। আমি এটা বারবার বলি যে বায়োফ্লক ফিশ ফার্মিং যেন হোঁচট না খেয়ে পড়ে, সেই জন্য তো তোমাকে যে ট্রেনিং দিয়েছে তাকেও ধন্যবাদ, যে সে তোমাকে ইনিশিয়েট করার মতন কোনো কাজ করতে পেরেছে, এবং তুমি হয়তো হোঁচট খেতে খেতে মৎস্য কুঠিরে আসছো। আমিও হোঁচট খেয়েছি, আমি হোঁচট অনবরত খাচ্ছি, বাট আমি সেখান থেকে শিখছি। আমি আবারও বলি যে পোনা ব্যবস্থাপনা যদি আমাদের সঠিক না হয়, বায়োফ্লক ফিশ ফার্মিং হোঁচট খাবেই। আমাদের এই জিনিসটা আমার সিসিপির আওতায় আমি নিয়ে আসছি এটাকে। অ্যাকচুয়ালি হ্যাসাব যেটা হচ্ছে হ্যাজার্ড অ্যানালাইসিস এন্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। এখানে হ্যাজার্ড ফিজিক্যাল আছে, কেমিক্যাল আছে, বায়োলজিক্যাল আছে। বায়োলজিক্যাল হ্যাজার্ড আছে, আর একটা হচ্ছে অপারেশনাল একটা হ্যাজার্ড, সেটা হচ্ছে এই পোনা সংগ্রহটা। তো পোনা সংগ্রহের বিষয়টাও অ্যাওয়ারনেস বিল্ড আপের প্রয়োজন আছে, সেই জন্য আমরা নিজেরাই উদ্যোগ নিব। এবং এখানেও আমি বলে রাখি যে টংওয়ে গ্রুপ আমাদেরকে এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করার জন্য অপেক্ষা করছে। আমরা কোভিড প্রোগ্রাম শেষ হলে পারে আমরা নিজেরাই হ্যাচারির বিষয়টা নিয়ে চিন্তা করব। এই ক্ষেত্রে রিপন ভাই যেটা আছে আমাদের, উনি আমাদেরকে এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করবেন। এছাড়াও টংওয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নিচ্ছে, যেখানে মৎস্যকুঠির তার সঙ্গে কাজ করবে। আমরা টংওয়ের সঙ্গে ইনলিস্টেড হিসাবে আছি এখন। আমরা 28 নম্বর বাংলাদেশে 28 নম্বর বা ফিশ ফার্মিং এর 28 নম্বর সিরিয়ালে আমরা আছি টংওয়ের সঙ্গে। তো সুদূর বগুড়া থেকে তিনি আসছিলেন এখানে, আমাদের এটা ভিজিট করে গেছেন, একজন ডাক্তার নিয়ে আসছিলেন। তো সেও বায়োফ্লক নিয়ে কাজ করতে চাই, সেই জন্য আমাদের খামারটা দেখানো হয়েছিল। তো আমরা সেই জন্য বলতে চাই যে আসলে একটা অর্গানিক ফিড বা ফুড সেফটি রিলেটেড যে কোনো খাবারের জন্য আমি কাজ করছি, মৎস্যকুঠির কাজ করছি, এবং আমরা টিম আকারে কাজ করব। তো এই হচ্ছে আমাদের আজকে। তোমার শেষ কথা যদি থাকে তুমি বলো। শেষ কথা হচ্ছে যে আমি মৎস্যকুঠিরের সামনের অভিজ্ঞতা আরো আমি ত্বরান্বিত করতে চাই, এবং আমরা সকলে মিলে আমরা এটা যেন আরো আগায় নিতে পারি, সেই সুযোগটা যেন আপনার আমাদেরকে মৎস্যকুঠির আমাদেরকে দেয়, ফুল সাপোর্ট দেয়, এটা আমি আশাবাদ করছি। এগুলো আচ্ছা, ঠিক আছে।